প্রত্যন্ত গ্রামের পাহাড়ি এলাকা, মানুষের সংখ্যা কম এবং বড় অপরাধ না থাকায় সেখানে পুলিশ স্টেশনের কাজ বন্ধ করে দেওয়ার আদেশ আসে। এতে আমাদের গল্পের এক চরিত্র বিশাল ঝামেলায় পড়ে যায়, কারণ সেই গ্রামও ছেড়ে যেতে চায় না, আবার জবটাও ছাড়তে চায় না। এমন এক মুহূর্তে গ্রামের সীমান্তে পাওয়া যায় হাস্যোজ্জ্বল কাটা মাথা, যেটা মুহূর্তেই চাঞ্চল্যকর এক কেসে পরিণত হয় আর এই পুলিশ স্টেশনের আবার প্রাণ ফিরিয়ে আনে। কিন্তু কার এই কাটা মাথা, কোত্থেকে আসলো, আর কি এর রহস্য? এসব জানতে হলে আমাদের আজকের ওয়েব সিরিজ মধু আলিয়াস কাট্টানা এর এক্সপ্লেন ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই কাহিনী অনেক ইন্টারেস্টিং, কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনি সাসপেন্স এবং রহস্যের চাল খুঁজে পাবেন। গাইজ, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত আছি আপনাদের সাথে। তাহলে কথা বাড়াবো না, চলুন রহস্যের জাল উন্মোচন করা যায়। কাহিনীর একদম শুরুতে আমরা পুলিশ অফিসার কালাইকে দেখি। কালাই স্টেশনে যাবার জন্য রেডি হচ্ছিল। তার নতুন বিয়ে, স্বভাবতই একটু রোমান্টিক আর বেশি গা ঘেঁষে থাকা বউ হবে। ইউনিফর্ম পরার সময় বউ এসে রোমান্টিকতা দেখায়, খুনসুটি করে, এরপর নাস্তা রেডি করার অজুহাতে দ্রুত চলে যায়। কালাই রেডি হয়ে নাস্তা করে নেয়। কালাইয়ের মা রাসাম্মা বাইরে কারপ্পুর সাথে ছাগল পরিচর্যা করছিল। ছাগলের শিং ছোট করে দিচ্ছিল। কারপ্পু জিজ্ঞেস করে এটা কেন করতে হয়। রাসাম্মা বলে না হলে অন্য ছাগলকে আহত করতে পারে। কালাই খেয়ে দিয়ে বের হয়। তার বউ তাকে এগিয়ে দিচ্ছিল। কালাইরা একটা প্রত্যন্ত গ্রামে থাকে। এখানে মানুষ নেই বললেই চলে। যা আছে বেশিরভাগ মহিলারা। পুরুষেরা কাজের জন্য শহরে চলে যায়। এখন পুলিশ স্টেশনের জন্য কালাই ও কিছু কনস্টেবল আর এসআই কে থাকতেই হবে। কালাইও এখানেই থাকতে চায়। একসাথে পুলিশের ডিউটি হবে আর ছাগল পালানো। কালাই বের হলে তার মা তাকে বলে যাওয়া কিংবা আসার সময় তাদের দুটি ছাগল যে ট্রিটমেন্ট করতে দিয়ে আসা হয়েছে সেগুলো দেখে আসার জন্য। কিন্তু কালাই পাত্তা দেয় না। বাইকে করে যাবার সময় তার বউ আবার একটু বেশি মাখামাখি অবস্থা দেখায়। রাসামা বাঁকা চোখে দেখে। কারুপু বলে দাদিমা, তুমি দেখে শুনে বউ এনেছ, এখন যদি ভালো না মনে হয় তো কি আর করার। রাসাম্মা বলে মেয়ে ভালো, কিন্তু বড়দের সম্মান তো করবে, তাও করে না। বউয়ের সাথে খুনসুটি শেষে বাইকে করে স্টেশনের দিকে রওনা দেয় কালাই। এদিকে কারুপু বলে দাদি আমাকে একটা ছাগল দিবে, প্রেগনেন্ট ছাগল, বাচ্চা হলে সেগুলো বড় করে আবার আরো বাচ্চা হবে। এভাবে অনেক বাচ্চা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবো, আর টাকা হলে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো। রসাম্মা বলে ছাগল পালা কি এতই সোজা? কত কিছু দেখতে হয়, এর খাওয়া দাওয়া, যত্ন, চিকিৎসা, ভালো পার্টনার বাছাই, কত কি। এসব তোর দ্বারা হবে বলে মনে হয় না। কারুপু বলে আমাকে এত বোকা দুর্বল ভেবো না, আমি সব পারি। রাসাম্মা বলে তাহলে এই যে এরা ছাগলের লোম পরিষ্কার করছে, তাতে হেল্প করো যাও। এবার কারুপু ঘাবড়ে যায়, আমতা আমতা করে। এদিকে কালাই পুলিশ স্টেশনে আসতে শুনতে পায় এখানে নাকি সাপ ঢুকেছে। কালাই সাথে সাথে বেঞ্চে উঠে দাঁড়ায়। অন্য কনস্টেবল তো আগেই উঠে বসেছিল। কালাই জিজ্ঞেস করে কি সাপ। তারা সঠিক বলতে পারে না। হতে পারে কোবরা, আবার সাধারণ সাপও হতে পারে। এক কনস্টেবল বলে জঙ্গলের মধ্যে কে পুলিশ স্টেশন রাখে রে বাবা, সকালে সাপ, রাতে ভাল্লুকের ভয়, আজব জায়গা। এদিকে এসআই সিদ্ধার্থ তো আলমারির উপর উঠে বসে বন্দুক তাক করে আছে। কালাই এক কনস্টেবলকে জিজ্ঞেস করে সাপ আসা শুভ লক্ষণ না অশুভ। সে বলে বইপত্র পড়ে জানতাম শুভ লক্ষণ, কিন্তু আজকে যে অর্ডার আসলো সেটা জানার পরে কি বলবো জানি না। কালাই জিজ্ঞেস করে কি অর্ডার। কনস্টেবল জানায় 3 বছর ধরে এই গ্রামে কোনো মেজর কেস আসেনি, তাই স্টেশন বন্ধ করে দেবে। কালাই জিজ্ঞেস করে এটা কি শুভ না অশুভ। তখন সে বলে অবশ্যই শুভ, ফ্রি টাইম পাওয়া যাবে। তখনই সাপ খোঁজা সেই লোকটা সাপ বের করে নিয়ে আসে। কালাই সহ অন্যরা তো ভয়ে জড়সড়, কিন্তু সাপ দেখতে আসা বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড। তারা সাপের পেছনে পেছনে যাচ্ছিল। কি সাপ সেটা জানতেই হবে। এবার 2 কনস্টেবলকে দেখা যায় স্টেশনের সব জিনিসপত্র প্যাকিং করতে, কারণ হাতে 1 সপ্তাহ মাত্র সময়। এর মধ্যে সব গুছিয়ে নিয়ে শহরে যেতে হবে। সিদ্ধার্থ চা খাচ্ছিল আরামে। কালাই এসে বলে স্যার, আমার 2 ঘন্টার জন্য বের হতে হবে। সিদ্ধার্থ জিজ্ঞেস করে কেন। কালাই বলে পাশের গ্রামে গিয়ে যদি টাকার বিনিময়ে 2-4টা মিথ্যা চোর হাজতে রাখতে পারি, তাহলে আরো 6 মাস এই স্টেশন চালু থাকবে। ভেতর থেকে কনস্টেবল বলে শহরে গেলে এমনি অনেক কেস পাবে, আর টাকাও বাড়বে, কেন এখানে পড়ে থাকতে হবে। কালাই বলে আমার সিচুয়েশন বুঝবেন না। সিদ্ধার্থ বলে আমার কাছেও স্টেশনটা ভালো লাগে, নিরিবিলি লাগে, তোমার বুদ্ধিটা খারাপ না। কোথায় যাবে। কালাই বলে 10 কিলোমিটার দূরের এক গ্রামে। যথারীতি দুজনে বেরিয়ে যায়। সিদ্ধার্থ বাকি দুজনকে ঝাল ঝাল করে মাটন রান্না করতে বলে যায়। সিদ্ধার্থ আর কালাই পথে যেতে যেতে মাঠে ছাগল চড়াতে দেখে। এখানে অনেক ছাগল কালাইয়াদের আছে, সেটাও কালাই বলে। এভাবে তারা একটা পাহাড় ঘেঁষে থাকা বাড়িতে আসে। একজন বৃদ্ধা মহিলা ছিল, সে কালাইকে চেনে। কালাই আসতেই সে ভালো মন্দ জিজ্ঞেস করে, সাথে কে আসলো তাও জিজ্ঞেস করে। কালাই পরিচয় করিয়ে দেয়। সিদ্ধার্থ দেখে মহিলার পায়ে একটা আঙুল সদ্য কেটে ফেলা। কালাইকে সেটা দেখায়। কালাই জিজ্ঞেস করে দাদি তোমার পায়ে কি হয়েছে।
বৃদ্ধা বলে জঙ্গলের দিকে ছাগল আনতে গিয়েছিল, একটা সাপ কামড়ে দেয়। বিষ যেন উপরে না উঠতে পারে তাই আঙ্গুলটাই কেটে দিয়েছে। কালাই সিদ্ধার্থকে বলে, এরা ডক্টরের কাছে যায় না, আমাদের কাছে কি জন্য আসবে? বৃদ্ধা বলে, কে নিয়ে যাবে ডাক্তারের কাছে? তার থেকে বলো তোমরা কেন আসলে। কালাই বলে, কেস না থাকায় আমাদের স্টেশন বন্ধ হয়ে যাবে। দাদি বলে, তাহলে তো তোমরা বেকার হয়ে যাবে। সিদ্ধার্থ বলে, তা হবে না, আমাদের শহরে নিয়ে যাবে। তখন কালাইকে দূরে গিয়ে জব করতে হবে। কালাই বলে, গ্রামের কোনো ছেলে পেলে যদি টাকার জন্য থানায় চুরির দায়ে থাকে তাহলে স্টেশন চালু থাকবে। বৃদ্ধা বলে, গ্রামে ছেলেপেলেই তো নেই, সব শহরে কাজে যায়। বৃদ্ধা আরো বলে, আমি মদের দোকান দিয়েছিলাম, তাও তোমরা বন্ধ করে দিলে। সেটা থাকলে কিছু মানুষ পেতে। কি আর করার, কালাই ও সিদ্ধার্থ কাজ হবে না ধরে নিয়ে চলে আসে। তখন বৃদ্ধা পেছন থেকে বলে, এর বাবা এত বড় ছাগল পালনের প্রপার্টি রেখে গেছে, রাজার মতো থাকতে পারে, কিন্তু তা না করে এই চাকরির পেছনে পড়ে আছে। রাতে ফিরে কালাই, সিদ্ধার্থ ও অন্যরা ঝাল ঝাল মাটন দিয়ে ডিনার করে। ডিনার টেবিলে সিদ্ধার্থ জিজ্ঞেস করে, কালাই সত্যি পুলিশ হতে চেয়েছিল নাকি ছাগল পালনকারী ব্যবসায়ী? কালাই প্রথমে অনেক ভাবে, তারপর বলে সে পুলিশ অফিসারই হতে চায়, কিন্তু এখন তার কাছে একটা বেছে নেওয়ার জোর করে অপশন চলে এসেছে। সিদ্ধার্থ বলে, বউ নাকি ছাগল, এটা চিন্তা করে ভেবে দেখো, উত্তর পেয়ে যাবে। ডিনার শেষে বাড়ি ফিরে আসলে কালাইয়ের মা তাকে স্টেশন বন্ধ হওয়া নিয়ে প্রশ্ন করে। কারপ্পু খবর দিয়েছিল তাকে। কালাই উত্তর না দিয়ে বউয়ের হাত ধরে ঘরে চলে যায়। ঘুমানোর আগে বউ তাকে জিজ্ঞেস করে সে কোনটা চায়, পুলিশের জব নাকি ছাগল পালনকারী হতে। কালাই দুইটার কোনোটাই ছাড়তে রাজি না। বউ রাগ করে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। পরের দিন সকাল সকাল পাহাড়ের এক চিপায় গিয়ে কারপ্পু লুকিয়ে রাখা বোতল থেকে মদ খেতে থাকে। মদ খেয়ে সে কিছুক্ষণ বসেছিল। কিছুটা দূরে সে এক ঝাঁক পাখিকে একটা জায়গায় গোল হয়ে উঠতে দেখে। তার একটু কিউরিয়াসিটি জাগে। সে এগিয়ে যায়। তখন একটা ছেলে ছুটতে ছুটতে আসে ওই দিক দিয়ে। কারুপ্পুকে দেখে বলে, পালিয়ে যাও, পালিয়ে যাও। কারুপ্পু জিজ্ঞেস করে, ভূত-টুত দেখেছে নাকি? এভাবে কে দৌড়ে যায়? কারুপ্পু আস্তে আস্তে সেই পাহাড়ের উঁচু জায়গায় যায়। কাউকে দেখে বলে, এখানে সে কি করছে? এত ডেকেও উত্তর না পেয়ে অন্য অ্যাঙ্গেলে গিয়ে দেখে এটা কোনো মানুষ না, বরং মানুষের কাটা মাথা। আর মাথা দেখে মনে হয় সে চোখ বুজে হাসছে। কারুপ্পু ভয় পেয়ে দৌড়ে যায়। কালাই সে সময় অফিসের জন্য বের হচ্ছিল। কারুপ্পু কল করে বলে, মাথা পাওয়া গেছে। কালাই জিজ্ঞেস করে, ছাগলের না মহিষের? কারুপ্পু বলে, মানুষের মাথা। তাড়াতাড়ি পাহাড়ের দিকে চলে আসো। কারুপ্পু তো সিদ্ধার্থকে কল করে, কিন্তু মদের নেশায় বোধ হয়েছিল বলে কল কেটে দেয় সে। কালাই একাই আগে সেখানে যায়। কারুপুর সাথে সেখানে গিয়ে সত্যিই মাথাটা দেখে। সাথে আবার একটা ব্যাগ ছিল। কালাই কারুপুকে আশেপাশে খুঁজতে বলে। তখন ব্যাগ খুলে কালাই অনেক টাকার বান্ডিল আর একটা চিঠি পায়। কালাই সিদ্ধার্থকে না পেয়ে একটা কনস্টেবলকে কল করে এবং বিস্তারিত জানিয়ে আসতে বলে। সে আবার সিদ্ধার্থকে কল করতে বলে। কালাই বলে, কল করেছি, ধরেনি। তখন সে জিজ্ঞেস করে, মাথাটা ওখানে একটা মাইলস্টোন পাথর আছে, তার পূর্বে না পশ্চিমে? পূর্বে হলে অন্য থানার, পশ্চিমে হলে আমাদের। কালাই কিছুক্ষণ তাকিয়ে দেখে পশ্চিমে আছে, মানে আমাদের থানা। কল কেটে দিয়ে কালাই সেই মাথা আর টাকার বান্ডিল সরিয়ে নিয়ে আসে। মানে মাথা পূর্বে ছিল, কিন্তু কালাই পশ্চিমের দিকে নিয়ে এসেছে। এই কেস দিয়ে সে পুলিশ স্টেশন চালু রাখার প্ল্যান করে ফেলেছে। কারুপ্পু এসে বলে সে কিছুই পায়নি, কিন্তু মাথা এখানে দেখে অবাক। কালাই বলে, তোর না প্রেগনেন্ট ছাগল লাগবে? আমি দেব, এখন চুপ থাক। এবার সিদ্ধার্থ আর অন্য কনস্টেবলরাও আসে। তারাও মাথা দেখে অবাক। কালাই চিঠিটা সিদ্ধার্থকে দেয়। সেখানে লেখা, যে মাথাটা কবর দিবে এই টাকা তার। কনস্টেবল বলে, স্যার আমি কবর দিয়ে টাকাটা নেই। সিদ্ধার্থ বলে, আইনের লোক এটা করতে পারবে না। সিদ্ধার্থ ছবি তুলে হেড থানায় খবর পাঠায়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে। মানুষজন কাটা মাথা দেখার জন্য এসে ভিড় করে, যেন সার্কাস শুরু হয়েছে। সিনিয়র অফিসার টিম নিয়ে এসে জিজ্ঞেস করে, কে আগে দেখেছে, কেউ একে চেনে কিনা, আগে দেখেছে কেউ, আর আশেপাশে দেহ পাওয়া গেছে কিনা এইসব। শহর থেকে ডগ স্কোয়াড আসে। ঘ্রাণ নিয়ে কুকুরটা আস্তে আস্তে তাদের পাহাড়ের কাছে নিয়ে যায়। আর পেছনে কৌতূহলী গ্রামবাসীর ভিড়। সেখানে গিয়ে কিছু রক্তের ছাপ আর খুচরা জিনিস দেখতে পায়। সেগুলোর ছবি তুলে রাখে সিদ্ধার্থ। আপাতত কোনো ক্লু না পাওয়ায় মাথাটা পোস্টমর্টেম করার জন্য নিতে হবে। কিন্তু কিভাবে নেবে ভাবতে ভাবতে কারপ্পুকে বক্স আনতে পাঠায়। কারপ্পু একটা টিনের বিস্কুট কৌটা নিয়ে আসে। সিদ্ধার্থ বলে, ভালো একটা বক্স আনতে বলেছিলাম, আর তুই এটা নিয়ে আসলি। কারপ্পু বলে, এর থেকে ভালো কিছু পাইনি। এবার মাথাটা কে বক্সে রাখবে এটা নিয়েও তাদের সমস্যা। সিদ্ধার্থ দেশাই সে তো রাখবে না। কনস্টেবলকে বলে, সেও অজুহাত দেয়। কালাইকে বলে সে কারপ্পুর উপর চাপিয়ে দেয়। কারপ্পু প্রথমে রাজি না হলে কালাই কানে কানে বলে, ছাগল কিন্তু দিব না। ছাগলের লোভে কারপ্পু মাথাটা বক্সে ভরে দেয়। মাথা নিয়ে এবার হাসপাতালে পোস্টমর্টেম করতে আনা হয়। কিন্তু ডক্টর বলে, শুধু মাথার পোস্টমর্টেম কিভাবে করব, দেহ কোথায়?
সিদ্ধার্থ বলে, শুধু মাথায় পেয়েছি, দেহ খোঁজা হচ্ছে, পেয়ে গেলে নিয়ে আসবো। কিন্তু ডক্টর বলে, আগে দেহ আনবেন, তারপর এখন নিয়ে যান। অগত্যা মাথাটা নিয়ে থানায় এনে রাখা হয়। রাতে মদের আসলে সিদ্ধার্থ কালাইকে বলে, তোমার আশা পূরণ হয়েছে, এখন এই মাথা আমাদের এখানে আটকে রাখতে পারবে। কালাইকে খুশি মনে হয়। পরে সিদ্ধার্থ বলে, এর খুনি আমাদেরও শত্রু, আমাদের এর বিচার এনেই দিতে হবে। পরের দিন রাসাম্মা আর একটা গরু কিনে আনে। এটা দেখে তার বৌমার মোটেও ভালো লাগে না। সে ফোঁস করতে করতে বাথরুমে গিয়ে স্বামীকে বের করে। কালাই বলে, ষাঁড়ের মতো দরজা ধাক্কাও কেন? তার বউ বলে, ষাঁড় না, গরু। তোমার মা আবার একটা গরু কিনে এনেছে, তোমার কথা তো শুনলো না। কালাই গিয়ে মাকে জিজ্ঞেস করে, আবার গরু কেন কিনলো? এখন এসব পালন করা পরিষ্কার কে করবে? রাসাম্মা বলে, তোর বউকে করতে হবে না, চিন্তা নেই। পুলিশ স্টেশনে গিয়ে কালাই আর সিদ্ধার্থ বেরিয়ে পড়ে। কাটামাথার ছবি তুলে প্রিন্ট করে মানুষকে দেখিয়ে জিজ্ঞেস করে তারা দেখেছে কিনা। রাস্তায়, মাঠে, বাজারে, বাড়িতে সবাইকেই প্রায় জিজ্ঞেস করে ফেলে, কেউই দেখেনি তাকে। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে তারা একটা চায়ের দোকানে বসে। 2 কাপ চা অর্ডার দিয়ে দোকানিকে জিজ্ঞেস করে সে চেনে কিনা। দোকানিও চেনে না। সে অন্যদের জিজ্ঞেস করতে বলে। কালাই দোকানের অন্যদের জিজ্ঞেস করলে কেউই চিনতে পারে না, কিন্তু একজন আমতা আমতা করে। এটা সিদ্ধার্থ খেয়াল করে। সবাইকে জিজ্ঞাসা শেষে সিদ্ধার্থ সেই বয়সী চাচার কাছে বসে। তাকে প্রথমে চা সিগারেট অফার করে। আস্তে আস্তে তার সাথে একটু ভাব করে। জিজ্ঞেস করে এই লোককে চিনে থাকলে যেন বলে। সিদ্ধার্থ বুঝতে পেরেছে যে সে আসলে চেনে। চাচা তবুও আমতা আমতা করে। এক পর্যায়ে চাচা বলে যে একে খুঁজে কি হবে? সিদ্ধার্থ বলে সে মারা গেছে, কিন্তু চাচা বিশ্বাস করে না। কালাই জোর দিয়ে বলে সে মারা গেছে। চাচা জিজ্ঞেস করে, মরা মানুষের খোঁজ কেন করছে? তারা বলে শুধু মাথা পেয়েছে, এখন দেহ লাগবে। চাচা বলে, এর নাম মুথু। 3 বছর আগে এক মেলায় দেখা হয়। আমরা চলে যাই 3 বছর আগে একটা গ্রামের মেলায়। এখানে মেলায় নাচের দল আসে। সেই মেয়েদের দলে প্রোটেকশন দিতে মুথু ছিল। মেয়েগুলো তাদের ড্রেসিং রুমে ঢুকতে গিয়ে অনেক বখাটে তাদের গায়ে হাত দেয়, চিমটি দেয়। এসব থেকে রক্ষা করে মুথু তাদের রুমে নিয়ে আসে। এ সময় চাচা আর তার বন্ধু জানালা দিয়ে উকি দেয়। মানে পুরো বয়সে কচি মেয়ে দেখলে যা হয় আর কি। মুথু মেয়েদের ড্রেস চেঞ্জ করে রেডি হতে বলে বেরিয়ে যায়। চাচা তো জানালা দিয়ে বাজে বাজে ইশারা করে। মেয়েরা তখন জানালা দিয়ে দেয় মুখের উপর। চাচা তো হতাশ। এখন সিন আবার প্রেজেন্টে চলে আসে। চাচা বলে, আমাকে আবার এত খারাপ ভেবো না। আমার বউ 20 বছর আগে মারা গেছে। এরপর শখ জাগলে টাকা দিয়ে পাড়ার মেয়ের কাছে যায়। আর এই মেলায় একটু দুষ্টুমি করি এই আর কি। সিন আবার অতীতে চলে যায়। চাচারা জানালা দিয়ে দেখতে না পেরে দরজার কাছে আসে। মুথু তাদের আটকায় আর বলে, মেয়েরা ড্রেস চেঞ্জ করছে। চাচা বলে, আগের বার 5টা মেয়ে এসেছিল, সেই লেভেল সুন্দরী, কিন্তু পরে দেখা যায় তাদের একজন ছেলে ছিল। আমরা তো ধোকা খেয়ে যাই। এখন তাই আজ আগে দেখতে চাই এটা কি সব মেয়ে কিনা। মথুর রাগ হয়, কিন্তু সে স্বাভাবিকভাবে ম্যানেজ করে বলে, এখন তো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, পরের বার ডেকে দিব না, যান। চাচা খুশি হয়ে যায় আর বলে, রাতে একজনকে পিছনের দিকে পাঠিয়ে দিও। মথু তাদের সাথে মজা নিয়ে বিদায় করে। নাচের টিম নাচার জন্য ওঠে স্টেজে, কিন্তু অর্ধেক সময় পার হবার পর এখানে 2 গ্রামের মানুষ মারামারি বা গ্যাঞ্জাম শুরু করে দেয়। তখন আতঙ্কে যে যার মতো পালিয়ে যায়। এরপর আর তাদের সাথে চাচার দেখা হয়নি। কালাই আর সিদ্ধার্থ আরো জিজ্ঞেস করে, কোন ড্যান্স টিম আর লোকেশন কি? কানমণি ড্যান্স টিম মাদুরাই থেকে এসেছিল। এসব তথ্য নিয়ে তারা ফিরে আসে। এর পরের দৃশ্যে আমরা কালাই এবং তার স্ত্রীকে একটা হোটেলে খেতে দেখি। স্ত্রী বলে, এই কেসটা মন দিয়ে ভালো মতো সলভ করলে তার এসআই পদ প্রমোশন হতে পারে, তাই মন দিয়ে কাজ করো। কালাই বলে, এসআই এর বউ হতে খুব শখ, তাই না? খাওয়া শেষে তারা কাউন্টারে বসা বৃদ্ধকে বিল দেয়। কালাইয়ের বউ ছবিটা বের করে বলে, চাচা আপনি কি একে চেনেন? বৃদ্ধ বলে, এ তো আমার মাস্টার। কালাই জিজ্ঞেস করে, কিভাবে চেনেন? ঘটনা চলে যায় 4 বছর আগে। মথুকে দেখা যায় ট্রাক নিয়ে একটা হোটেলের সামনে এসে দাঁড়ায়। হাত মুখ ধুয়ে টেবিলে খেতে বসে। বৃদ্ধ ওয়েটার খাবার সার্ভ করে। আর তার মালিক তো কটু কথা বলতেই থাকে। কাজ ঠিক মতো করে না, স্লো কাজ করে, এই সেই। মথু খেতে খেতে সব দেখে। বৃদ্ধ একবার মালিকের কাছে গিয়ে বেঁচে যাওয়া খাবার বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু মালিক বাজে ব্যবহার করে। মথু এরপর খাবার শেষ করে বিল দিতে আসে। বিল দেওয়ার সময় সে হোটেলের মালিকের কাছে দোকানের খরচ, মাসিক আয় ব্যয়, লাভ ইত্যাদি জিজ্ঞেস করে নেয়। মালিক জিজ্ঞেস করে, আমার অপোজিটে হোটেল খুলবে নাকি? মথু বলে, ওয়েট, আমি আসছি। মথু তার ট্রাকের পেছনে গোপন বক্স থেকে টাকার বান্ডিল নেয়। সেখানে অগণিত বান্ডিল ট্রাকের বক্সে। হোটেলের মালিকের কাছে সে এসে প্রায় 10 লাখ টাকা রেখে বলে, এখানে আপনার খরচ আয় ব্যয়ের বেশি আছে, এটা নিয়ে চলে যাবেন। মালিক ভাবে এ কি পাগল নাকি নোট নকল। মুথু বলে, নোট সব আসল, আপনি নেবেন কিনা? না নিলে চলে যাব। মালিক বলে, কাল সকালে আসো, কিন্তু মুথু বলে, এখন মানে এখন। মালিক এত টাকার লোভ সামলাতে না পেরে নিয়ে নেয়।
মথু তাকে চেয়ার থেকে উঠিয়ে দেয়, সেই বৃদ্ধ লোককে বসায়। এই বৃদ্ধই বর্তমানে হোটেলের সেই মালিক। সেদিন মথু তাকে হোটেলের মালিক করে দেয় আর সেই মালিককে বলে আশেপাশে ত্রিসীমানায় যেন না দেখি। আমি কিন্তু 7টা খুন করেছি এই পর্যন্ত। মালিক ভয় পেয়ে বিদায় নিয়ে চলে যায়। সিন প্রেজেন্টে চলে আসে। বৃদ্ধ তার সেই মাস্টারের মৃত্যুর খবর শুনে ইমোশনাল হয়ে যায়। কালাই যখন চলে যাচ্ছিল তখন সে কালাইয়ের কাছে পোস্টার ছবিটা চায়। কালাই দিয়ে দেয়। কালাই সিদ্ধার্থের কাছে এসে সব বলে। সিদ্ধার্থ জিজ্ঞেস করে কোনো নাম্বার জোগাড় করতে পেরেছে কিনা। কালাই বলে নাম্বার তো পায়নি, তবে সেই ট্রাকটা কেরালা শহরে রেজিস্টার করা। সিদ্ধার্থ বলে তার মানে কেরালার সাথে মতুর কানেকশন আছে। তবে সিদ্ধার্থ বলে আগে মাদুরাই গিয়ে নাচের দল খুঁজে বের করতে হবে। কালাই ও সিদ্ধার্থ বেরিয়ে পড়ে। তারা মাদুরাই শহরে যায় আর লোকের কাছে জিজ্ঞেস করে তারা নাচের দল সম্পর্কে জানে কিনা। এরপর তারা খুঁজে সেই নাচের দলের ম্যানেজারের বাড়ি পায়। ম্যানেজার বলে আমরা নাচের দল অনেক আগেই বন্ধ করে দিয়েছি। সিদ্ধার্থ বলে জিনিসপত্র তো আছে, দেখতে পারি। ম্যানেজার তাকে স্টোর হাউসে নিয়ে যায়। যেতে যেতে জিজ্ঞেস করে মথুকে চেনে কিনা। ম্যানেজার বলে 5 বছর আগে দলে ছিল। এবার আমাদের 5 বছর আগের ঘটনা দেখানো হয় 2012 সালে, যেখানে ম্যানেজার নাচের দল নিয়ে গিয়ে বিপদে পড়ে। এলাকার কিছু বখাটে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার জন্য আসে। ম্যানেজারকে দালাল বলে। এখানেই মথুর আবির্ভাব ঘটে। সে নিজের পরিবারের মতো মেয়েদের দলকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করে। সিন আবার প্রেজেন্টে চলে আসে। ম্যানেজার বলে ওই দিনই প্রথম দেখা হয় আর মেয়েদের প্রোটেকশন দেওয়ার জন্য দলে নিয়ে নিই তাকে। সিদ্ধার্থ জিজ্ঞেস করে কতদিন ছিল দলে। ম্যানেজার বলে 1 বছর। এরপর কোথায় যেন চলে যায় আর মিনাও দল ছেড়ে দেয়। আমাদের দলের কাজও বাদ হয়ে যায়। স্টোর হাউসে গিয়ে সিদ্ধার্থ সব খুঁজে খুঁজে দেখে। একটা ট্রাঙ্ক দেখে সে সেটা খুলে জিনিসপত্র চেক করে। এখানে কিছু ছবি দেখে, মিনা আর সিত্তুর ছবি। মিনার তো খোঁজ নেই, তবে সিত্তু তার গ্রামে দর্জির কাজ করে। সিদ্ধার্থ তার নাম্বার চায়। এখানে 2005 সালের একটা ছবি পায়। হাতির পিঠে লাল গেঞ্জি পরে মুথু ছিল। সিদ্ধার্থ সেই ছবিটা নিয়ে নেয়। বাইরে এসে সিদ্ধার্থ ভালো করে ছবি দেখছিল। কালাই জিজ্ঞেস করে এত কি দেখছেন। সিদ্ধার্থ বলে প্রতিটা হাতি একই রকমের দেখতে মনে হলেও একটা প্যাটার্ন আছে। এই হাতি কোথায় আছে বের করতে পারলে আমাদের কাজ আরো সহজ হবে। সিদ্ধার্থ এক পশু চিকিৎসককে ফোন করে আর তাকে হেল্প করতে বলে। সেও ছবি পাঠিয়ে দিতে বলে। ফিরে এসে সন্ধ্যার দিকে কালাই আর কনস্টেবল আলাদা আলাপ করছিল। মথু আসলে কে ছিল, কেনই বা তাকে মারলো কেউ। তখন সিদ্ধার্থের কল আসে। তাকে ফোন দিতে গিয়ে দেখে সে সেই কাটা মাথার দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর কি যেন বিড়বিড় করছে। কনস্টেবল বলে মদ খেয়ে মাথাটা গেছে। পরে আবার কল আসে। সেটা সিদ্ধার্থ রিসিভ করে আর জানতে পারে হাতির খবর পাওয়া গেছে। ফোন রেখে সিদ্ধার্থ বলে এটা ভালো খবর। কাল কালাই আর সে যাবে, কিন্তু কালাই বলে আমার ছাগলের ভ্যাকসিন দিতে হবে, আমি যেতে পারবো না। তাই সিদ্ধার্থ আর কনস্টেবল কালই কেরালার উদ্দেশ্যে বের হবে। যথারীতি পরের দিন তারা কেরালার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আরেক বয়স্ক লোক সেই বৃদ্ধ লোকের হোটেলে খেতে আসে আর সেখানে মথুর ছবিতেও সাজিয়ে মালা পরানো দেখে। জিজ্ঞেস করে এর ছবি এভাবে কেন রেখেছেন। হোটেল মালিক জিজ্ঞেস করে আপনি আমার মাস্টারকে চেনেন। বৃদ্ধ বলে আমার ঘড়ির দোকানে কাজ করত। ঘটনা চলে যায় 1997 সালে। মথু ঘড়ির দোকানে কাজ করছিল আর তখন এক সন্দেহভাজন লোক তাকে ঘড়ি দেয়। মথু ভালো করে দেখে আর বলে এই ঘড়িতে তো প্রবলেম নেই, আর হবার কথাও না। লোকটা বলে তাহলে পরিষ্কার করে দাও। এই বলে সে চলে যায়। মথু তার যাবার পথে তাকিয়ে দেখে। সে চলে গেলে ঘড়িটা নিজেই পরে নেয়। এবার কাজ করতে বসলে সে একটা হলুদ ব্যাগ দেখে যেটা ওই লোকটা রেখে গিয়েছে ভুলে। আর সেটা চেক করতে গিয়ে দেখে অনেকগুলো সোনার বার। এ কথা আবার সে তার মালিককে জানায়নি। যখন 1 মাস পরে লোকটা ঘড়ি নিতে আসে, মথু তাকে ঘড়িটা দেয়। লোকটা জিজ্ঞেস করে এখানে একটা হলুদ ব্যাগ রেখে গিয়েছিলাম, সেটা কোথায়। মথু সেটাও দিয়ে দেয়। লোকটা জিজ্ঞেস করে এর মধ্যে কি আছে তাকে তুমি জানো। মথু বলে জানি। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করে কিছু নিয়েছে কিনা। মথু না বলে দেয়। সে বলে আমি জানতাম আপনি এর খোঁজ করতে আসবেন। দোকানের মালিক জিজ্ঞেস করে এর মধ্যে কি আছে। লোকটা সোনার বার দেখায়। মালিক তো রাগারাগি করে আর এতদিন না বলার জন্য মথুকে বিশ্বাসঘাতক বলে, এমনকি বের হয়ে যেতেও বলে। তখন লোকটা বলে আমার সাথে মুম্বাই যাবে। সিন প্রেজেন্টে চলে আসে আর লোকটা বলে পরদিন থেকে মথু আর আসেনি। আমি ভেবেছি সে হয়তো মুম্বাই চলে গেছে। তবে সে অনেক ভালো মেকানিক ছিল। 15 বছরে আমি এত ভালো কাউকে পাইনি। এদিকে সিদ্ধার্থ কনস্টেবল মাধুকে নিয়ে সোজা সেই মন্দিরের উদ্দেশ্যে যায় যেখানে হাতিটা আছে। কিন্তু মাধু ভেবেছিল হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বের হবে। সিদ্ধার্থ বলে যত দ্রুত কাজ শুরু করা যায় ততই ভালো। এর মধ্যে কালাই ফোন করে এই ঘড়ি মেকানিকের কাছ থেকে পাওয়া তথ্য বলে। এটা প্রায় 20 বছর আগের ঘটনা, তবুও জেনে ভালো হলো। আর সেই মুম্বাইওয়ালার খোঁজ বের করতে পারলে আরো ভালো হতো।
তবে সিদ্ধার্থ কালাইকে আগে সিত্তুর গ্রামে গিয়ে খোঁজ নিতে বলে। এবার তারা মন্দিরে যায়। বাইরে অটো দাঁড় করিয়ে রেখেই যায়। এখানে এসে মাধু দূর থেকে হাতির যত্ন করা লোকটাকে ডাক দেয়। কিন্তু সিদ্ধার্থ বলে, এটা কি আমাদের গ্রাম পেয়েছ? যাও কাছে গিয়ে ডেকে আনো। মাধু তাই করে, লোকটাকে ডেকে আনে। তাকে জানায় যে তারা তামিলনাড়ু পুলিশ থেকে এসেছে। এবার হাতির ছবিটা দেখায় আর মথুর কথা জিজ্ঞেস করে। লোকটা বলে, এই লোক প্রায়ই এখানে আসতো। হাতি গণেশের সাথে খুব ভাব ছিল। ওর জন্য খাবার আর টাকা রেখে যেত, যত্ন নিতে বলতো। সিদ্ধার্থ জিজ্ঞেস করে লাস্ট কবে এসেছিল। লোকটা জানায় গত বছর এসেছিল। সিদ্ধার্থ আরো জিজ্ঞেস করে হাতিটা আগে কোথায় ছিল। লোকটা বলে অফিসে খোঁজ নিতে। সিদ্ধার্থ আর মাধু অফিসে খোঁজ নিয়ে জানতে পারে 2009 সালে এখানে আসে। আর আগে একটা চ্যারিটি ট্রাস্টে ছিল। মাধু অ্যাড্রেস লিখে নেয়, অমরাবতী, কোচি শহরের। মন্দির থেকে বের হয়ে মাধু বলে, এখন কি গুজরাটে যেতে হবে এই ট্রাস্টের খোঁজ নিতে? সিদ্ধার্থ বলে, একটা অফিস লেটার ড্রাফট করে এখানে থানায় যোগাযোগ করলেই হবে। এবার আমরা এখানের পুলিশ স্টেশন দেখি। এসআই একটা কেস নিয়ে কথা বলছেন। ডোমেস্টিক ভায়োলেন্স কেস নিয়ে স্ত্রী বিচার চাইতে এসেছে। স্বামীর একটা বিচার চায়। এসআই তাকে অন্য সেক্টরে গিয়ে কমপ্লেন করতে বলে। এর মধ্যে কনস্টেবল এসে জানায় তামিলনাড়ু পুলিশ থেকে লোক এসেছে। এসআই মহিলাকে পাঠিয়ে দিয়ে তাদের ভেতরে পাঠাতে বলে। মাধু তো এই ডোমেস্টিক ভায়োলেন্স কেস দেখে বেশ মজা করতে থাকে। সিদ্ধার্থ তাকে চুপ করতে বলে। ভিতরে গিয়ে তারা এসআই এর সাথে কথা বলে। এসআই বলে, অমরাবতীতে যেতে হবে। আমাদের এখানে বিনয় নামে একজন আছে, সে আপনাদের হেল্প করবে। সেই কেস সম্পর্কে জানতে চাইলে সিদ্ধার্থ তাকে বলে। এরপর কনস্টেবল ডাক দেয়, বিনয়কে পাঠাতে বলে। কিন্তু বিনয় ব্যস্ত বলে আসতে পারবে না। সিদ্ধার্থ আর মাধু বাইরে অপেক্ষা করতে থাকে। মাধু বলে, আমাদের হোটেলে গিয়ে অপেক্ষা করতে হবে। এটা অনেক বিজি এরিয়া, এত জলদি কাজ হবে না। কনস্টেবল এসে বলে, বিনয় আজ আসতে পারবে না। কাল অমরাবতী এতিমখানায় চলে গেলে তাকে পাবেন সকাল 10টায়। সিদ্ধার্থ বিনয়ের নম্বর নিয়ে রাখে। অবশেষে তারা হোটেলে আসে। মাধু বিলের চিন্তা করে। সিদ্ধার্থ বলে, বিলের কাগজ গুছিয়ে রাখবে, পরে টাকা তোলা যাবে। মাধু তো বলেই বসে সে বাড়ি লিখবে। সিদ্ধার্থ বলে, উল্টোপাল্টা হিসাব লিখতে যেও না আবার। এখন যাও, গিয়ে রেস্ট নাও। বাড়িতে রাসাম্মা গরুর গোবর পরিষ্কার করছে দেখে কারুপ্পু বলে, তোমার বৌমাকেও বলতে পারো। রাসাম্মা বলে, ওকে যদি গোবর পরিষ্কার করতে বলি একদিন খাবারে বিষ মিশিয়ে দিয়ে মারবে। এই কথা আবার তার বৌমা শুনে ফেলে আর রাগে গজগজ করতে করতে পানির গ্লাস রেখে চলে যায়। রাতে কালাই আসলে তার মা তাকে ডেকে জিজ্ঞেস করে, কারুপ্পুকে কি বলেছে সে। কালাই বলে, তুমি কি শুনেছ? তার মা বলে, আমি শুনলাম তুই নাকি ওকে প্রেগনেন্ট ছাগল দিতে চেয়েছিস। কালাই বলে, একটা দিলে আর কি এমন হবে। কিন্তু তার মা বলে, এতে করে অমঙ্গল হয় সংসারে। কালাই কথায় কান্না দিয়ে চলে যায়, রুমে চলে যায়, কিন্তু তার বউ মনমরা হয়ে শুয়ে আছে। কালাই জিজ্ঞেস করে, কি হয়েছে? বউ তো শাশুড়ির নামে নালিশ করে যে সে বলেছে বিষ মিশিয়ে মারবে। মানে কালাই এই দুইজনের মধ্যে মহা বিপদে পড়ে আছে। পরের দিন কালাই পুলিশ স্টেশন থেকে বাড়ি ফেরার পথে এক ছাগল চড়ানো মহিলাকে দেখে। তার সাথে ছাগল নিয়ে কথা বলার ফাঁকে মুথুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে চেনে কিনা। মহিলা বলে, এ তো ছাগলের মল নিতে আসতো। এবার সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। 2012 সালে মুথু ট্রাক নিয়ে মাইকিং করে ছাগলের গোবর সংগ্রহ করতে আসে। আর বিনিময়ে গ্রামবাসী বিভিন্ন আইটেম নিতে পারবে, এমনকি পুরুষেরা মদের বোতলও নিতে পারবে। সব মহিলা পুরুষ এসে ভিড় করে, জিজ্ঞেস করে সে গোবর নিয়ে কি করবে। মুথু বলে, শহরে বিক্রি করবে, কারণ অনেকেই ছাদ বাগানে গোবর সার ব্যবহার করে। একজন জিজ্ঞেস করে কিভাবে জিনিস নিতে পারবে। মুথু বলে, 1 বস্তা দিলে 500 টাকার সমান জিনিস পাবে। সবাই গোবর সংগ্রহ করে মুথুর থেকে জিনিসপত্র কিনতে থাকে। সবার শেষে এক লোক ফ্রিতে মদের বোতল চায়, কিন্তু মুথু তাকে বলে ফ্রি কাজ হবে না, গোবর আনতে হবে। লোকটা অনেক রিকোয়েস্ট করে, মুথু তাকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দেয়। পরে সেই লোক বোতল চুরি করতে মুথুর পেছনে যায় আর দেখে মুথু সব গোবর নিয়ে গ্রামের বাইরে এক মাঠে ফেলে দিচ্ছে। কিন্তু কেন তা কেউ জানে না। এদিকে আমরা অমরাবতী এতিমখানা দেখি। এখানে লাইজু নামের একটা ছেলে অটো নিয়ে আসে। গার্ড এসে জানায় এখানের পুরাতন ম্যানেজার মুথু মারা গেছে। তামিলনাড়ু থেকে পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদ করতে। লাইজু ইমোশনাল হয়ে পড়ে। পরবর্তীতে সিদ্ধার্থ আর মাধুর সাথে অফিস রুমে পুরনো অ্যালবাম নিয়ে কথা বলে। এখানে পুরনো ছবি ছিল। লাইজু সবাইকে চিনিয়ে দিচ্ছিল। এখানে এই এতিমখানার মালিক সিভেত্তাম ছিল ছবিতে। লাইজু জানায় সে 2009-এ এখান থেকে চলে যায়। এরপর বন্ধু বেনি আর জেসি এতিমখানা চালায়। বেনি এখানকার এমএলএ আর জেসি একটা কলেজে পড়ায়। সব ইনফরমেশন নিয়ে তারা বেরিয়ে আসে, পরে আবার যোগাযোগ করবে। বাইরে এসে গার্ড থেকে জানতে পারে 2006 সালে এখানে একটা বিশাল বোম ব্লাস্ট হয়, কিছু মানুষ মারা যায়। দোষীদের বিচার হয়। সিদ্ধার্থ কেস ফাইল বের করতে বলে। আমাদেরকে সেই 2006 সালের বোমা হামলার দৃশ্য দেখানো হয়। এখানে একটা গ্যাং আক্রমণ করে।
মারামারি হয়। মুথুও এই সময় মারামারির মধ্যে পড়ে যায়। এবার 2011 সালের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে পাহাড়ের রাস্তায় দুই বাইকে করে 4 জন গুন্ডা মুথুর ট্রাককে আটকায়। তাকে ছুরি ধরে বাইরে বের করে, এমনকি গাড়িতে রাখা তার সব টাকা কুড়িয়ে খুঁজে বের করে, যেগুলো ড্রাইভার সিট এবং ক্যাশ বক্সে ছিল। মোটামুটি অনেক টাকা। তারা জিজ্ঞেস করে সে কেরালার কিনা। মুথু বলে গাড়িটা কেরালার। তারা তাকে ভয় দেখায় আর চলে যেতে বলে, আর কখনো যেন না আসে। মুথু চুপচাপ চলে যায়, কিন্তু এদিকে 4 জনের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে মারামারি বেঁধে যায়। সমান ভাগে ভাগ করতে চায় না তারা। মুথু তখন উপরের পাহাড়ের রাস্তায় গিয়ে তাদের দিকে টাকার বান্ডিল খুলে ছুঁড়ে মারে। এত টাকা একসাথে দেখে তারা তো পাগল হয়ে যায়, কুড়াতে শুরু করে। একটু আগে যে সমান ভাগ করতে চায়নি, সে এখন বলে সব কুড়িয়ে নিয়ে চল, ভাগ করা হবে। কিন্তু এবার অন্যদের একজন তাকে ছুরি মেরে দেয়। মুথু দাঁড়িয়ে দেখে আর একটু পর চলে যায়। সিন প্রেজেন্টে চলে আসে। মাধু ও সিদ্ধার্থ আসে অমরাবতী এতিমখানার পাশে পুলিশ স্টেশনে। অফিসার সিদ্ধার্থকে জানায় সে জেসিকে কল করেছে, মুথুর মৃত্যুর খবর জানিয়েছে, কিন্তু জেসি শহরের বাইরে আছে, 2 দিন পরে আসবে। এবার 2006-এর বোমা হামলা নিয়ে কথা বলে। জনি ওরফে রাজু আর তার সঙ্গীদের এই হামলার ঘটনায় 14 বছরের জেল হয়। এতে সাক্ষী ছিল বাস্টিন, জিব্রু, মুথু ওরফে কাট্টান, শিবেন্দ্র সহ 50 জন। শিবেন্দ্র গুজরাটে ফিরে গেছে। লেডি অফিসার এমএলএ বেনির নম্বর এনে দেয়, আর পুলিশ অফিসার সাক্ষীদের ডিটেলস কপি করে এদের দিতে বলে। সিদ্ধার্থ বেনিকে কল করে, তার অ্যাসিস্ট্যান্ট ধরে, জানায় যে এমএলএ আজ দেখা করতে পারবে না। সিদ্ধার্থ বলে তাকে জানিয়ে দেবেন মুথু মারা গেছে, সে তাকে চিনত, বাকিটা সামনাসামনি কথা হবে। রাতে সিদ্ধার্থ মাধুকে জিজ্ঞেস করে কোন সালে কোথায় কি করতো এর লিস্ট বলতে বলে। সেই অনুযায়ী 1997-এ সে ঘড়ির মেকানিক ছিল, 2005-এ হাতির মাহত ছিল, 2006-এ এতিমখানার ম্যানেজার, আর 2012-তে গোবরের বিজনেস করত। 2013-তে আবার কানমণির ড্যান্স টিমে ছিল। সে এত কিছু করেছে, তবে এখন প্রশ্ন হলো তার নাম কাট্টান কেন? সিদ্ধার্থ বলে সে একটা সাধারণ দোকান 10 লাখে কিনে নিল, গোবরের বিনিময়ে টাকা আর জিনিস দিত। এত টাকা সে কিভাবে পেত? এ উৎস বের করতে পারলে খুনিকে বের করা যাবে, তবে খুনি যদি থাকে তাহলে। মাধু বলে স্যার, এভাবে কেউ আত্মহত্যা করবে বলে মনে হয়? কালাই এদিকে পুলিশ স্টেশনে বসে আরেকজনের সাথে ক্যারাম খেলছিল। এর মধ্যে সে সিত্তুকে কল করে, তাকে জিজ্ঞেস করে তাদের ড্যান্স টিমের একজনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, এখন কোথায় আসলে দেখা হবে। সিত্তু তাকে ঠিকানা দিয়ে দেয়। কালাই বেরিয়ে পড়ে। কনস্টেবল জিজ্ঞেস করে এখন একা কোথায় যায়। কালাই বলে সিত্তুর সাথে দেখা করতে যাচ্ছি। সিদ্ধার্থ ও মাধু এবার বাস্টিনের খোঁজে বের হয়। মাধু বলে আমাদের স্টেশন এত পরে একটা কেস পেয়েছে, আর কালাই নিজেকে শার্লক হোমস ভাবছে। সিদ্ধার্থ বলে তার কথা সত্যি হলে কাহিনী 20 বছর আগে থেকেই শুরু। এবার তারা একটা বাড়িতে নক করে। এক বৃদ্ধ দরজা খোলে। সে আবার কানে শোনে না, অনেক কষ্টে বাস্টিনের কথা বোঝাতে পারে, কিন্তু জানা যায় সে অনেক পুরনো লোক, 2য় বিশ্বযুদ্ধে মারা যায়। মানে ফেক অ্যাড্রেস দিয়েছে এই বাস্টিন। 2 জন হতাশ হয়ে এগোতে থাকে। মাধু জিজ্ঞেস করে এই কেস সলভ করতে পারলে সরকার কি পুরস্কার দেবে? সিদ্ধার্থ রেগে যায়, তাই মাধু চুপ হয়ে যায়। পরে তারা একটা বারে যায়। সিত্তু তার দোকান বন্ধ করে চলে যাচ্ছিল, তখন কালাই আসে। সিত্তু বলে তার বাড়ি যাবার লাস্ট বাস এসেই যাবে, আর তার মা অসুস্থ বলে দ্রুত যেতে হবে। কালাই বলে বাস আসতে আসতে যতটুকু কথা বলা যায়। তারা হাঁটতে হাঁটতে কথা বলে। কালাই জিজ্ঞেস করে মুথুর ব্যাপারে। সিত্তু জিজ্ঞেস করে সে কি করেছে। কালাই জানায় সে মারা গেছে। শুনেছি আপনাদের ড্যান্স টিমে ছিল, যদি কিছু তথ্য দিতেন। সিত্তু বলে সে 3 বছর আগে চলে যায়, আর তার ঠিকানা জানা নেই, নম্বর ছিল তাও বন্ধ। কালাই জিজ্ঞেস করে আর কেউ সেরকম চেনে কিনা তাকে। সিত্তু বলে মিনা ভালো জানতো, তবে মিনা নাম্বার চেঞ্জ করেছে, বাড়ির জমিও বিক্রি করে দিয়েছে, মানে কোনো যোগাযোগই নেই। কালাই আরো কিছু প্রশ্ন করে, কিন্তু সিত্তু কিছুরই উত্তর দিতে পারে না। কালাই বলে না জেনে কাউকে কিভাবে কাজে রাখলেন। সিত্তু বলে তার এটাই শর্ত ছিল, তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করা যাবে না, আর জিজ্ঞেস করলে ও রেগে যেত। তবে মুথু খারাপ মানুষ ছিল না, সে বাজে কিছু করতে পারে বলে আমার মনে হয় না। কালাই জিজ্ঞেস করে আরো ডিটেলস জানতে পারলে ভালো হতো, তবে তোমাদের প্রথম দেখা কখন হয়? সিত্তু অতীতে হারিয়ে যায়। সেদিন মীরা আর সে প্রোগ্রামে যাবার জন্য বাসের অপেক্ষা করতে থাকে। বাস আসে না। এদিকে ফোন করে তো ডাকতে থাকে তাদের। মীরা মিথ্যা বলে। তখন সেখানে মুথু তার গোবরের গাড়ি নিয়ে মাইকিং করতে করতে আসে। তাদের দেখে থামে আর জিজ্ঞেস করে এত সুন্দরী মেয়েরা একা কেন? মীরা বলে বাসের অপেক্ষা করছে। মুথু বলে আমি পৌঁছে দিতে পারি, বাসের ভাড়াই দিও। সিতু বলে পেছনে গোবর সামনে সার, যাওয়া কি উচিত হবে? তাও অনেক ভেবে উঠেই পড়ে। যেতে যেতে মুথু মাইকিং করতে থাকে, কিন্তু সিতু তাকে থামতে বলে। এবার কথায় কথায় মুথু জানতে পারে এরা ড্যান্সার, তাই নিচে দেখানোর কথা বলে।
তবে সিদ্ধু বলে, আমরা এভাবে নাচি না, টাকা নেই, অ্যাডভান্স। মুথু জিজ্ঞেস করে, কত টাকা? সিদ্ধু বলে, সব মিলিয়ে 6,000। মুথু 10,000 টাকার একটা বান্ডিল দিয়ে বলে, এটা রাখো আর সামনে গাড়ি দাঁড় করিয়ে গান ছাড়বো, তোমরা নাচবে। মিনা বলে, এখন হবে না, প্রোগ্রাম আছে। মুথু তাদের প্রোগ্রামে নামিয়ে দেয়। তারা দ্রুত মেকআপ রুমে চলে যায়। এর মধ্যে সেই গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, যেটা আমরা আগে দেখেছিলাম। মুথু সামনে এসে দাঁড়ায় আর প্রোটেকশন দেয় সেদিন। মিনাও ইমপ্রেস হয়ে যায়। নাচের সময় মুথুর দিকে বেশি নজর পড়ে তার। প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পালা, কিন্তু মিনাদের ড্রাইভার গায়েব। কিভাবে কি যাবে সে নিয়ে ভাবছে। তখন আবার মুথুর কাছে গিয়ে তারা হেল্প চায়, তাকে দলে যোগ দিতে বলে। ম্যানেজার রিকোয়েস্টও করে, কিন্তু মুথু রাজি না। গোবরের বিজনেস করুক আর যাই করুক, সে নিজেই এখানে মালিক। তাও মিনার রিকোয়েস্ট রাখতে সে রাজি হয়। তবে শর্ত, তার সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না। তাকে থাকার রুম দিতে হবে যাতে ফ্যান আছে। এক্সট্রা কাজ করানো যাবে না। ম্যানেজার তাতে রাজি হয়ে যায়। মুথু পরের দিন চলে আসে ম্যানেজারের বাড়ি, যেখানে সবাই প্র্যাকটিস করছিল। এসে এই রুম দেখাতে বলে, কিন্তু মিয়া তো থতমত খেয়ে যায়। একটাই রুম, তাকে দিলে নিজেরা কোথায় থাকবে? তাও কম বেতনে গাড়ি আর ড্রাইভার দুটোই পাচ্ছে, তাই স্যাক্রিফাইস করতে হবে। মিনা আর সিত্তু তাকে রুম দেখায়, কিন্তু মুথু ঘুরে ফিরে দেখে আর উঠোনের মতো একটা জায়গা বেছে নেয়। খোলামেলা জায়গা পছন্দ তার। মুথু এরপর তার কাজে বেরিয়ে যায়। এভাবে আস্তে আস্তে মুথু সবার সাথে ফ্রি হয়ে যায়। তাদের সাথে সব জায়গায় যেতে শুরু করে। এইটুকু বলার পর সিত্তুর বাস চলে আসে। সে চলে যায়। এবার কালাই তো সিদ্ধার্থকে কল করে সিত্তুর থেকে যা জানতে পারলো সেগুলো জানায়। সিদ্ধার্থ তাকে লেগে থাকতে বলে, কারণ আরো ইনফরমেশন পাওয়া যেতে পারে।